সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান গ্রেফতার আদালতে নেওয়া হতে পারে আজ। বঙ্গবন্ধু মেডিকেলের শিক্ষার্থীদের উপর হামলা চালায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী, মদত দেয় চিকিৎসক ও কর্মকর্তা। বাংলাদেশের রপ্তানির জন্য নির্মিত আদানির বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ ভারতেও বিক্রির অনুমতি, দেশের চাহিদা মেটাতে এই সিদ্ধান্ত। এক মাস বন্ধ থাকার পর সারা দেশে পুরো দমে খুলেছে প্রাথমিক বিদ্যালয়, প্রথম দিন শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতি কম। এবং ইসরায়েলকে $20 মিলিয়ন সামরিক সহায়তার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র, রাফায় হামাসের 100 যোদ্ধা হত্যার দাবি। আমন্ত্রণ সংবাদ সকালে দেখছেন শিরোনামগুলো, সঙ্গে আছে আমি ডানা ইসলাম। এবারে বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা 7টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পালায়নরত অবস্থায় রাজধানী ঢাকার সদরঘাট এলাকা হতে সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে নিউ মার্কেট থানায় রুজুকৃত মামলায় গ্রেফতার করেছে পুলিশ। 15 আগস্টের সরকারি ছুটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সাথে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানা যায়, উপদেষ্টা পরিষদের আজকের বৈঠকে বেশ কয়েকটি সিদ্ধান্ত হয়। এর মধ্যে একটি 15 আগস্টের সাধারণ ছুটি বাতিলের সিদ্ধান্ত হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার দিনটি জাতীয় শোক দিবস হিসেবে পালন করে আসছিল শেখ হাসিনার সরকার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ এসেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কতিপয় চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ভবনের ছাদ থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে ইট পাটকেল মারেন। আরো জানাচ্ছেন শাহেদুজ্জামান সাকিব। 4 আগস্ট সকাল 11টা, ধোঁয়ায় আচ্ছন্ন শাহবাগের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। রাজধানীর বিভিন্ন জায়গা থেকে এক দফা দাবিতে শাহবাগে জড়ো হচ্ছিলেন শিক্ষার্থীরা। সে সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবন সংলগ্ন চত্বরের ভেতর থেকে শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ ওঠে। জানা যায়, হামলাকারীরা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী ছিলেন। শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে বটতলা চত্বরে প্রবেশ করলে ছাদ থেকে অনবরত ইটপাটকেল ছোড়ার ছবিও হাতে এসেছে দেশ টিভির। সংঘর্ষের এক পর্যায়ে হাসপাতালের ভেতরে থাকা গাড়িতে আগুনও ধরিয়ে দেয় তারা। অবশ্যই ছাত্রলীগের আগুন লাগাইছে এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেলে। আমরা আগুন দিই নাই, এখানে আমরা শুধু ভিতরে ঢুকছি, তারা আমাদের দিকে বাইকে গেছে গা। ছাত্রলীগের বলা আগুন দিয়ে আমাদের নাম দিয়ে ধরা যাইতেছে। সন্ত্রাসীদের সাথে হামলায় সরাসরি অংশ নিতে দেখা যায় হাসপাতালের কিছু চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীকে। সেদিন আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে শাহবাগে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক লুৎফর রহমান। পিজি হসপিটালের ভেতরে একদল মানুষ দৌড়দৌড়ি করছে। আমি যখন কাছে গিয়ে দেখি তাদের অনেকের গায়ে অ্যাপ্রন পরা, তখন আমি বুঝতে পারলাম যে তারা হচ্ছে চিকিৎসক বা হসপিটালের কোনো স্টাফ। তো তারপরে যখন আমি ভেতরে ঢুকে দেখলাম যে অলরেডি হসপিটালের ভেতরে কয়েকটা গাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছিল। এই অগ্নিকাণ্ড বা অরাজকতায় প্রত্যক্ষ সাপোর্ট দিয়েছে এবং সরাসরি অংশগ্রহণ করেছে হচ্ছে পিজি হসপিটালের কিছু চিকিৎসক, স্টাফ। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক চিকিৎসকের সাথে কথা বলে ঘটনার সত্যতা পাওয়া যায়। তারা জানান, শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় সরাসরি মদত দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আওয়ামী লীগপন্থী স্বাধীনতা চিকিৎসক পরিষদ সাসিপ নেতারা। এ বিষয়ে কথা বলতে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডাক্তার দিন মোহাম্মদ নুরুল হকের অফিসে গিয়ে তাকে পাওয়া যায়নি। মুঠোফোনে কল করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। অফিসে আসেননি কোনো উপাচার্য ও প্রক্টরও। এদিকে শিক্ষার্থীদের উপর হামলার দায় স্বীকার করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে পদত্যাগের দাবি জানিয়েছে চিকিৎসকরা। শাহেদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা।
বাংলাদেশের শতভাগ রপ্তানির জন্য নির্মিত আদানির একটি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ ভারতেও বিক্রির সুযোগ রেখে বিদ্যুৎ রপ্তানি বিধি সংশোধন করেছে দেশটির সরকার। নতুন এই সংশোধনীতে আনা অর্থ পরিশোধের বিলম্বের ক্ষেত্রেও দেশীয় সঞ্চালন লাইনে বিদ্যুৎ বিক্রির সুযোগ রাখা হয়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার প্রায় এক সপ্তাহ পরই এই পদক্ষেপ নিয়েছে ভারত। দেওয়ান মুবাশশির হোসেনের রিপোর্টে বিস্তারিত। আদানি শিল্প গোষ্ঠীর বিদ্যুৎ রপ্তানি সংক্রান্ত নিয়ম সংশোধন করেছে ভারত সরকার। শুধু বাংলাদেশে রপ্তানির জন্য আদানির যে বিদ্যুৎ কেন্দ্র ছিল সেটা থেকে এখন ভারতেও বিক্রি করা যাবে বিদ্যুৎ। মঙ্গলবার ভারতের কেন্দ্রীয় জ্বালানি মন্ত্রণালয়ের একটি মেমো হাতে পেয়েছে রয়টার্স। বার্তা সংস্থাটি বলছে তাতে একচেটিয়াভাবে একটি প্রতিবেশী দেশে বিদ্যুৎ সরবরাহ করতে 2018 সালে যে নির্দেশিকা দেওয়া হয়েছিল তা সংশোধন করা হয়েছে। এখন থেকে আদানির নির্মিত কয়লা ভিত্তিক 1600 মেগাওয়াট ক্ষমতার আলট্রা সুপার ক্রিটিক্যাল গোড্ডা বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ ভারতেও সরবরাহ করা যাবে। বর্তমানে ভারতের ঝাড়খণ্ড রাজ্যে আদানির শুধু এই একটি প্ল্যান্টই রয়েছে। চুক্তি অনুযায়ী এখানে উৎপাদিত 100% বিদ্যুৎই বাংলাদেশে রপ্তানির কথা। মেমোতে উল্লেখ রয়েছে ভারত সরকার পূর্ণ বা আংশিকভাবে দেশের মধ্যে বিদ্যুৎ বিক্রির সুবিধার্থে জাতীয় গ্রিডে আদানিকে সংযোগের অনুমতি দিতে পারে। এছাড়া অর্থ প্রদানে বিলম্ব হলেও স্থানীয় গ্রিডে বিদ্যুৎ বিক্রির অনুমতি দেওয়া যেতে পারে। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের মুখে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার প্রায় এক সপ্তাহ পর এই পদক্ষেপ গ্রহণ করেছে দিল্লি। এই পদক্ষেপের ফলে ভবিষ্যতের সব রপ্তানি প্রকল্প ও সারা দেশে ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটাতে সাহায্য করবে বলে জানান আদানি গ্রুপের এক মুখপাত্র। দেওয়ান মুবাশশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে প্রায় এক মাস বন্ধ থাকার পর আজ খুলেছে সব প্রাথমিক বিদ্যালয়। মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সত্যজিৎ রায় দাস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। লক্ষ্মীপুর, ময়মনসিংহ, মাদারীপুর সহ বিভিন্ন জেলায় বিদ্যালয়গুলোতে প্রথম দিন শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল খুবই কম। কয়েকদিনের মধ্যে উপস্থিতি আরও বাড়বে বলে ধারণা করছেন স্কুল কর্তৃপক্ষ। সারা দেশে পুরোদমে খুলেছে প্রাথমিক বিদ্যালয়। এ নিয়ে আরো জানাতে নোয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন। সুজন, শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখছেন? শিক্ষকরাই বা কি বলছে জানাবেন আমাদের। ডানা যেমনটি বলছিলেন যে সারা দেশে প্রাথমিক বিদ্যালয় খোলা নিয়ে, তো আপনাকে একটি তথ্য জানিয়ে রাখতে চাই যে গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে গত এক মাস প্রায় সারা বাংলাদেশে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল। সারা দেশে যে নৈরাজ্য সহিংসত হয়েছিল, শিক্ষার্থী কোমলমতি শিক্ষার্থীদের কথা চিন্তা করেই প্রাথমিক স্কুল বন্ধ ছিল। তো আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালী জেলা শহরের লক্ষ্মীনারায়ণপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। সেখানে আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয় যে শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে রয়েছে, তারা পাঠদান গ্রহণ করছে, শিক্ষক শিক্ষিকারাও পাঠদান দিচ্ছে। তো আমার সাথে বেশ কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা হয়েছে, তারা জানিয়েছেন যে অনেকদিন পর তারা স্কুলে এসেছে, তাদের সহপাঠী থেকে তাদেরকে ভালো লাগছে। একই সঙ্গে তারা শ্রেণীকক্ষে প্রবেশ করেছে, তারা পাঠদান গ্রহণ করছে শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে, আনন্দচিত্ত, এটাও তাদেরকে ভালো লাগছে। তো আমি এখন এই বিষয়ে কথা বলবো এই স্কুলের এই প্রধান শিক্ষক শামসুদ্দিনের সাথে। আমি তার সাথে কথা বলার চেষ্টা করব যে আজকে প্রায় এক মাস পরে পাঠদান শুরু হয়েছে এবং শিক্ষার্থীদের উপস্থিতি কেমন, শিক্ষকদের উপস্থিতি কেমন, শিক্ষার্থীরা কি বলছে? শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে বিদ্যালয়ে অংশগ্রহণ করেছে, পাঠদানে অংশগ্রহণ করেছে এবং সব শিক্ষকগণ আনন্দঘন পরিবেশে পাঠদান করছেন। শিশুরা অনেক আনন্দিত, আমাদের ক্লাস চলছে। ধন্যবাদ আপনাকে। যেমন বলছিলেন স্কুলের প্রধান শিক্ষক, আসলে স্কুলের আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই যে আমার সাথে কথা হয়েছে কিছু শিক্ষক এবং শিক্ষার্থীদের সাথে, অভিভাবকদের সাথে। তারা জানিয়েছেন যে এই স্কুলের যে মাঠে জলাবদ্ধতার কারণে আজকে হয়তো উপস্থিতি কিছু কম রয়েছে, তবে শিক্ষকরা আশা করছেন দিন যত যাবে শিক্ষার্থীদের উপস্থিতি ততই বাড়বে। একই সঙ্গে তারা আরো পাঠদানে আরো মনোযোগী হবে বলে আশা করছেন তারা। এ হচ্ছে নোয়াখালী থেকে প্রাথমিক স্কুল খোলা নিয়ে আমার কাছে সর্বশেষ। ডানা, ধন্যবাদ আপনাকে। সারা দেশে পুরোদমে খুলেছে প্রাথমিক বিদ্যালয়, এই নিয়ে নোয়াখালী থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান গ্রেফতার, আদালতে নেওয়া হতে পারে আজ। এ নিয়ে আরো জানাতে সিএমএম কোর্ট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাইনুদ্দিন আরিফ।
আরিফ, সালমান এফ রহমান ও আনিসুল হককে কখন আদালতে নেওয়া হতে পারে, এ নিয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। ডানা, আমি এই মুহূর্তে আছি সিএমএম কোর্ট প্রাঙ্গণে। আপনি জানেন গতকালকে সদরঘাট থেকে গ্রেফতার করা হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং প্রধানমন্ত্রীর বেসামরিক শিল্প উপদেষ্টা সালমান এফ রহমানকে, এবং তারা নো পথে পালিয়ে যাওয়ার সময় তাদেরকে গ্রেফতার করেছে মূলত পুলিশ, এবং নিউ মার্কেট থানার একটি মামলায় মূলত তাদেরকে গ্রেফতার করা হয়। আপনি জানেন কোটা সংস্কার আন্দোলনে নিউ মার্কেট এলাকায় দুইজন শিক্ষার্থী মারা যায় এবং সেই মৃত্যুর ঘটনায় নিউ মার্কেট থানায় দুটি মামলা হয়। সেই মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে। কিছুক্ষণের মধ্যে আমরা যেটা জানতে পেরেছি, কিছুক্ষণের মধ্যে তাদেরকে কোর্টে তোলা হবে এবং তাদের কোর্টে তোলাকে কেন্দ্র করে এখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এবং নিউ মার্কেট থানা যে আতাউল্লাহ যে কোর্টটি রয়েছে, বিচারপতি আদালত ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ, তার কোর্টে তাদেরকে তোলা হবে এবং সেখানে তুলে পুলিশ তাদের রিমান্ডের দাবি করবেন এবং রিমান্ডে নিয়ে তাদেরকে আসলে জিজ্ঞাসাবাদ করা হবে। তাদের নির্দেশে যে মামলাটি হয়েছে, তাদের নির্দেশে মূলত এই হামলা হয়েছে এবং মারা গিয়েছে দুজন শিক্ষার্থী, সেই বিষয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। আপনি জানেন যে গতকালকে যখন তাদেরকে ধরা হয়েছে, সেখান থেকে তারা আসলে ভিন্নভাবে, অর্থাৎ সালমান এফ রহমান তিনি তার দাড়ি কেটে বিভিন্নভাবে আসলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন এবং দুজনে লুঙ্গি পরা অবস্থায় ছিলেন। সেখান থেকে তাদেরকে আটক করা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে যেহেতু তাদেরকে কোর্টে আনা হবে, সেখানে আইনজীবীরাও ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। তার যেসব আইনজীবীরা রয়েছে তারাও এসেছেন, বিভিন্ন গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছেন তার জন্য। তো ডানা, এই ছিল আমার কাছে সিএমএম কোর্ট থেকে সর্বশেষ সংবাদ। আরিফ, ধন্যবাদ আপনাকে। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান গ্রেফতার করা হয়েছে, আদালতে নেওয়া হতে পারে আজ। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। রাজধানীর সড়কে দায়িত্ব পালন করছেন ট্রাফিক পুলিশ সদস্যরা। ট্রাফিক পুলিশকে সহযোগিতা করছেন শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা। এ নিয়ে আরো জানাতে বাংলা মোটর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহেদুজ্জামান সাকিব। সাকিব, ট্রাফিক পুলিশ সদস্যরা পুরোদমে কাজ শুরু করেছে কিনা জানাবেন আমাদের। ডানা, আপনি জানেন একটি ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পর যে হাসিনা সরকারের পতন হলো, এই পতনের পর বেশ কয়েকদিন কিন্তু আসলে রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি একটু অস্বাভাবিক ছিল। তারই অংশ হিসাবে কিন্তু রাজধানীতে আমরা ট্রাফিক পুলিশের কার্যক্রম রাজধানী সহ সারা দেশেই লক্ষ্য করিনি। আমরা দেখেছি যে বিগত কয়েকদিন সাধারণ শিক্ষার্থীরা রাজধানীর বিভিন্ন পয়েন্টে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছিল, তবে গতকালকে থেকে কিন্তু সে চিত্র আমরা লক্ষ্য করছি না। আজকেও আমরা সকাল থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে ট্রাফিক পুলিশকে আসলে দায়িত্ব পালন করতে দেখেছি এবং তাদের বেশ কয়েকজনের সঙ্গেও আমরা কথা বলেছি। তারা যেটি বলছেন, দীর্ঘদিন দায়িত্ব থেকে দূরে থাকার পরে আবার যখন তারা কাজে ফিরেছেন, সাধারণ মানুষ কিন্তু তাদেরকে বেশ সাদরে গ্রহণ করেছেন এবং সাধারণ মানুষের সঙ্গেও তাদের বেশ একটি সুমধুর সম্পর্ক যে পূর্বে ছিল সেটি কিন্তু বজায় রয়েছে। এখানে একজন ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করেছেন, আমরা তার সঙ্গে কথা বলতে চাই। আপনারা তো দায়িত্ব থেকে কয়েকদিন দূরে ছিলেন, এরপরে আবারও কাজে ফিরেছেন, সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? সাধারণ মানুষ আপনাদেরকে কিভাবে গ্রহণ করছে? ধন্যবাদ আপনাকে। আমরা তুলনামূলক আগের চেয়ে গাড়ি অনেক বেশি এবং আমরা মাঠ পর্যায়ে যারা কাজ করতেছি আমরা অনেক সচেতন আছি না, অনেক উদ্যোগ নিয়ে আমরা কাজ করতেছি ইনশাল্লাহ। কোনো সমস্যা হচ্ছে কিনা? সাধারণ মানুষ আপনাদেরকে কিভাবে রিসিভ করছে, কি বলছে তারা? সাধারণ মানুষ অনেক আনন্দিত আছে এবং ভালো পর্যায়ে আমাদেরকে দেখতেছে এবং দেখাশোনা করতেছেন এই মুহূর্তে আর কি। বিগত কয়েকদিন শিক্ষার্থীরা দায়িত্ব পালন করছিল, তাদের বিষয়ে কি বলবেন? শিক্ষার্থী আমাদের যথেষ্ট পরিমাণ তারা সহযোগিতা করেছেন এবং ভালো উদ্যোগ নিয়ে তারা কাজ করছেন। আমরা তো যে কোনো একটা ঘটনা নিয়ে দূরে ছিলাম, কর্মস্থলে আসতে পারি নাই, সেটা আমরা দুঃখিত। তবে এখন আমরা চলে আসছি, শিক্ষার্থীর পাশাপাশি আমাদের কাছে আছে, এখনও আছে ইনশাল্লাহ। যেটি বলছিলেন যে ট্রাফিক পুলিশ দায়িত্বে ফিরলে কিন্তু শিক্ষার্থীরা এখনও বেশ কিছু পয়েন্টে আসলে তাদেরকে সহযোগিতা করছেন বলে তিনি জানালেন। আমরাও লক্ষ্য করেছি সকাল থেকে, যদিও পূর্বের মতো দলভেদে শিক্ষার্থীরা দায়িত্ব পালন করছেন না, তবে বেশ কিছু জায়গায় বিএনসিসি, রোভার স্কাউটের সদস্যরা এবং সাধারণ শিক্ষার্থীরা এখনও ট্রাফিক পুলিশকে স্বাভাবিক কার্যক্রমে সহযোগিতা করার জন্য তারা কিন্তু মাঠে রয়েছেন। টানা, এই ছিল রাজধানীর বাংলা মোটর থেকে ট্রাফিক কার্যক্রম নিয়ে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। সাকিব, ধন্যবাদ আপনাকে। রাজধানীর সড়কে দায়িত্ব পালন করছেন ট্রাফিক পুলিশ সদস্যরা, এ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।
মঙ্গলবার থেকে শুরু হয়েছে লোকাল ও কমিউটার ট্রেন চলাচল। কাল থেকে চালু হবে আন্তনগর ট্রেন। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন কমলাপুর রেল স্টেশন থেকে সহকর্মী কায়েস রাহাত। রাহাত, কাল থেকে তো চলবে আন্তনগর ট্রেন, এ নিয়ে রেলওয়ের প্রস্তুতি কি আমাদেরকে জানাবেন। ধন্যবাদ জানা। যেমনটি জানেন যে গত পরশুদিন থেকে মালবাহী যে ট্রেনগুলো ছিল সেই ট্রেনগুলো চলাচলের মাধ্যমে শুরু হয়ে গেছে আবার ট্রেন চলাচল, এবং আমরা এই মুহূর্তে রয়েছে কমলাপুর রেলওয়ে স্টেশনে। সেখানে এসে আমরা যে বিষয়টি দেখতে পেয়েছি সেটি হচ্ছে যে যাত্রীর যে সংখ্যাটি সেটি তুলনামূলক কিছুটা কম হলেও রেল যোগাযোগের যে ব্যাপারটি সেটি মোটামুটি স্বাভাবিক রয়েছে। এবং আজকে আমরা যেমনটি জানি যে গতকালকে মালবাহী ট্রেনগুলো চলাচলের পর থেকে এর বেশ কিছুক্ষণ পর থেকে শুরু হয়েছে যে কমিউটার বা লোকাল যে ট্রেনগুলো সেগুলোর যাতায়াত, এবং আগামীকালকে থেকে আন্তনগর যে ট্রেনগুলো রয়েছে সেগুলো আবার পুনর্দমে চলতে শুরু করবে। তো কমলাপুরে এসে আমরা যেটি দেখতে পেয়েছি যে যাত্রীর যে চাপ বা কমলাপুরের যে চিরচেনা চিত্রটি সেটি এখনো সেভাবে ফিরে আসেনি, অর্থাৎ এখানে যে ভিড়টি থাকে যাত্রী সেটি কিন্তু আমরা এখানে দেখতে পাইনি। কিন্তু যাত্রীদের যাতায়াতের ক্ষেত্রে বা যে কয়েকজন এখানে এসেছিলেন যারা এখানে যাতায়াত করছেন তাদের কাছ থেকে আমরা একটি জিনিস বেশ ভালো করে জানতে পেরেছি, সেটি হচ্ছে যে ট্রেন দেরিতে আসার যে ব্যাপারটি থাকে বা ট্রেন লেটের যে ঘটনাটি সাধারণত ঘটে থাকে সেটি কিন্তু আজকে ঘটেনি। অন্যদিকে আগামীকালকে আন্তনগর ট্রেন নিয়েও যখন তাদের সাথে কথা বলেছি তখন তারা এই আশাবাদ ব্যক্ত করছেন যে হয়তোবা আগামীকালকের যে ট্রেনগুলো রয়েছে সেগুলোও হয়তোবা তারা ঠিক টাইমে ঠিকভাবে যাতায়াত করবে। অন্যদিকে তারা বলছেন যে লোকাল যে ট্রেনগুলো যেগুলো হচ্ছে যে অফলাইনে মূলত টিকিটগুলো কাটা হয়, তো সেক্ষেত্রে অনেক সময় টাকা বেশি নেওয়া হতো কাউন্টারগুলোতে, কিন্তু এখন আজকে যারা এসছেন তাদের সাথে কথা বলে আমরা জেনেছি যে না, তাদের কাছ থেকে বাড়তি কোনো টাকা নেওয়া হচ্ছে না বা টিকিট ব্ল্যাকের মতো যে ঘটনাগুলো আগে ঘটতো সেগুলো এখন ঘটছে না। এবং ট্রেনের এই যে সার্বিক ব্যবস্থা বা সার্বিক উন্নতির কথা যদি আমরা ধরি তাহলে যাত্রীরা চাইছেন যে ট্রেনের এই ব্যবস্থাটা যেন সবসময় এইভাবে বিদ্যমান থাকে এবং রেলপথে তারা যেন নিরাপদে এবং নির্ঝঞ্ঝাট ভাবে সবসময় যাতায়াত করতে পারে। আর টিকিট ফেরতের ব্যাপারটি নিয়ে আমরা কথা বলেছিলাম, সেখানে আমরা শুনতে পেয়েছি যে ট্রেন চালু হওয়ার আগের দিন পর্যন্ত যতগুলো ট্রেনের শিডিউল বাতিল হয়ে গিয়েছে সেই শিডিউলের বা সেই ট্রেনের যাত্রী যারা ছিলেন সেই টাকাগুলো কিন্তু তারা ফেরত পেয়েছেন, এবং তারা বলছেন যে এখন ট্রেনে দুভাবেই মূলত এই টাকাগুলো ফেরত দেওয়ার অপশন চলে এসছে। তারা অনলাইনে যেভাবে টিকিটগুলো কিনেছিলেন সেভাবে তারা টাকাগুলো আবার ফেরত নিতে পারছেন, আবার যারা সেভাবে নিতে পারেননি যারা অফলাইনে কিনেছিলেন তারা সেভাবে টাকাগুলো রিফান্ড করতে পারছেন। কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেন নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। কাল থেকে চলবে আন্তনগর ট্রেন, এ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। পুলিশ প্রশাসন থেকে শুরু করে গুরুত্বপূর্ণ কর্মকর্তারা পদত্যাগ করলেও বহাল তবিয়তে হাসিনা সরকারের পাতানো নির্বাচনে কারিগর নির্বাচন কমিশন। তবে অন্তর্বর্তী সরকার চাইলে পদত্যাগ করতে প্রস্তুত বলে জানিয়েছেন সিএসি কমিশনের শীর্ষ কর্মকর্তারা। আর বিশেষজ্ঞরা বলছেন দৃষ্টান্ত স্থাপনে শুধু পদত্যাগ নয়, তাদের জবাবদিহির আওতায় আনা জরুরি। নূপুর মাহমুদের রিপোর্টে বিস্তারিত। ছাত্র জনতার অভ্যুত্থানে গেল 5 আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। সরকার পতনের পর সরকারি বিভিন্ন সংস্থার শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগের হিড়িক পড়ে। প্রধান বিচারপতি সহ অনেককেই পদত্যাগ করতে বাধ্য করেন ছাত্র জনতা। তবে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পাতানো নির্বাচনের মূল কারিগর নির্বাচন কমিশনে চলছে স্বাভাবিক কার্যক্রম। চাপা উত্তেজনা থাকলেও সিইসি সহ সব কর্মকর্তাই নিয়মিত অফিস করছেন। পদ ছাড়ার বিষয়ে সরাসরি মুখ না খুললেও অন্তর্বর্তী সরকার চাইলেই পদত্যাগে প্রস্তুত তারা। যদিও বিশেষজ্ঞরা বলছেন নৈতিকতার জায়গা থেকে অনেক আগেই পদত্যাগ করা উচিত ছিল তাদের। শেখ হাসিনা সরকারের আমলে তারা প্রশ্নবিদ্ধ নির্বাচন আয়োজনে অংশীদার হয়েছেন, তাদের সবাইকে বিচারের মুখোমুখি করতে হবে। বর্তমান নির্বাচন কমিশন তাদেরকে দায়বদ্ধতার আওতায় আনতে হবে। তারা যে অন্যায় করেছে, অনেকগুলো নির্বাচন তারা বিতর্কিত নির্বাচন করেছে, বেশ কয়েকটা দলকে তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে নিবন্ধন দিয়েছে এবং তারা নির্বাচনের নামে প্রহসন করেছে। তো তাদেরকে এই যে এগুলো হলো নির্বাচনী অপরাধ, এই নির্বাচনী অপরাধের জন্য তাদেরকে দায়বদ্ধ করতে হবে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং তাদের যথাযথ শাস্তি হওয়া দরকার বলে আমি মনে করি। তবে নির্বাচন কমিশনে থমথমে অবস্থা বিরাজ করলেও এনআইডি সংশোধন সহ অন্যান্য সেবা কার্যক্রম চলছে স্বাভাবিক নিয়মে। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা।
সরকার পতনের পর থেকে লাপাত্তা ময়মনসিংহের মুক্তাগাছার মেয়র বিল্লাল হোসেন সরকার, যার বিরুদ্ধে রয়েছে দখল, চাঁদাবাজি ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ। মতের অমিল হলেই মামলা হামলায় হয়রানি করতেন মানুষকে। বেপরোয়াই মেয়র নিরুদ্দেশ হওয়ার স্বস্তি ফিরেছে স্থানীয়দের মাঝে। সহকর্মী ইলিয়াস আহমেদের প্রতিবেদন, জানাচ্ছেন আপন অপু। ময়মনসিংহ মুক্তাগাছার আতঙ্ক মেয়র বিল্লাল হোসেন সরকার। পলাতক হাসিনা সরকার পতনের সঙ্গে সঙ্গে দিয়েছেন গা ঢাকা। ৮০ দশকের মাঝামাঝি জাতীয় পার্টির মাধ্যমে রাজনীতিতে আসেন ঘানি শ্রমিক বিল্লাল। ১৯৯৮-এ যোগ দেন যুবলীগে। ২০০৫ সালে হন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, হয়ে ওঠেন বেপরোয়া। আর ২০২১ সালে পৌর মেয়র হয়ে বিস্তার করেন একচ্ছত্র আধিপত্য। জমি দখল, চাঁদাবাজি, নিয়োগ বাণিজ্য করে কামিয়েছেন কয়েকশো কোটি টাকা। মুক্তাগাছা শহরে বানিয়েছেন বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি। রয়েছে ময়মনসিংহ শহরে একাধিক ফ্ল্যাট সহ কানাডায় বাড়ি। বিল্লালের পলায়নে বন্ধ হয়েছে পরিবহনে চাঁদাবাজি ও হয়রানি। খুশি খেটে খাওয়া মানুষ। বিল্লাল সরকার আগে চাঁদা নিত, এখন নাই কারণে চাঁদাটা বন্ধ হয়েছে। আমরা এখন চাঁদা দিচ্ছি না, এখন নিরাপদে চলতে পারতেছি, হাসি খুশি চলতে পারতেছি। পুরা মুক্তাগাছা চালাইছে বিল্লাল সরকারে, দেশটারে ধ্বংস করছে। মুক্তাগাছা একসময় চিন্তাই ছিল না, এই বিল্লাল সরকারের চিন্তায় পর্যন্ত আনছে। রাজনীতির নামে লুটপাট করে যারা দুর্নীতির পাহাড় গড়েছে তাদের বিচারের দাবি সচেতন নাগরিকদের। যারাই রাজনীতির নামে লুটপাট করেছে, টাকার পাহাড় গড়েছে, সম্পদ গড়েছে এবং অবৈধভাবে দেশের অর্থ বিদেশে পাচার করেছে, এদের ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দিবে। এমন শাস্তি দিবে যাতে পরবর্তীতে রাজনৈতিক এই সেবায় এসে কেউ জনগণের অর্থ লুট না করে। গেল ৫ আগস্ট ছাত্রদের বিজয়ের দিনে ৭ কোটি টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে ধরা পড়েন বিল্লালের মেয়ে জামাই, উপজেলা যুবলীগের আহ্বায়ক মাহবুবুল আলম মনি। এরপর থেকে মেয়র নিজেও নিরুদ্দেশ। নিউজ ডেস্ক, দেশ টিভি। কোটা সংস্কার আন্দোলন, যা রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। সেই আন্দোলনে দেশ জুড়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন সমন্বয়করা। প্রাণের ঝুঁকি আর গুম হয়ে যাওয়ার শঙ্কা নিয়ে কাটিয়েছেন প্রায় একটা মাস। পরিবারের সদস্যরাও ছিলেন হুমকিতে। সব শঙ্কা ছাপিয়ে এক নতুন বিজয়ে ছাত্র জনতা। কেমন কেটেছে সমন্বয়কদের সেই দিনগুলো? কাজী সাহেদের প্রতিবেদন, জানাচ্ছেন সালমা জাহান। অধিকার আদায়ের আন্দোলন থেকে সরকার পতন। মূলত সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে রাজপথে নেমেছিলেন শিক্ষার্থীরা। জুনে শুরু হওয়া আন্দোলন চূড়ান্ত রূপ নেয় জুলাইয়ে, আর আগস্টে আসে ঐতিহাসিক বিজয়। আন্দোলনের ধারাবাহিকতা ধরে রাখতে সমন্বয়কদের কৌশল বদলাতে হয়েছে বারবার। পদে পদে ছিল ভয় আর গুম হয়ে যাওয়ার শঙ্কা। আমার নামেও একটা ওয়ারেন্ট চলে আসে থানাতে, এবং অলরেডি মহানগরের যারা দায়িত্বে ছিলেন, মানে একটা রাজনৈতিক দল যারা এখন নেই, তারা অলরেডি আমার বাসা খোঁজার জন্য শুরু করে দেয়। এবং আমাদের ছোট ভাই রাতিন, কলেজের স্কুলের, ওকে অলরেডি একদিনের জন্য ডিবি হেফাজতে না হয়। পরবর্তী সময়ে আমাকে বাধ্য করা হয় যেন আমি বাসায় না থাকি। কয়েকজন ভাই শহীদ হয়, অনেকে আহত হয়। আমার পাশেও গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকে, পায়ে গুলি, সামনে মাথায় গুলি লাগে। তো এই সিনারিগুলো এখনো ভেসে উঠছে আর কি, মানে একটা খুবই চ্যালেঞ্জিং মুহূর্ত ছিল। রাজশাহীর আন্দোলন ছিল মূলত বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক। তারপরও জেলা ও মহানগরের প্রায় সব স্কুল কলেজের শিক্ষার্থীরা তাতে অংশ নেন। শিক্ষার্থীরা যখন বিজয়ের দ্বার প্রান্তে, তখন তাদের উপর হামলা চালায় পুলিশ ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা। প্রকাশ্যে আমাদের শিক্ষার্থীদের উপর নির্বিচারে গুলি চালায় এবং পুলিশের উপস্থিতিতে তারা এই কাজগুলো করে। কেন্দ্রীয় সমন্বয়কদের নির্দেশনাতে রাজশাহীর মাঠে ছিলেন ১৭ সমন্বয়ক, যাদের কৌশলী নেতৃত্ব ছিনিয়ে আনে বিজয়। সেকেন্ড ফেজে যখন আন্দোলনটা শুরু হয়, তখন কিন্তু বাংলাদেশের আপামর ছাত্র জনতা নেমে আসছে মাঠে। শুধু ছাত্র না, ছাত্র জনতা। আমরা রাজশাহীতে মূলত যারা ১৭ সদস্যের সমন্বয়ক পরিষদ আছে, এনারাই মূলত আমরা অর্গানাইজ করি আর কি। সমন্বয়করা যেমন ছিলেন প্রাণ ঝুঁকিতে, তেমনি তাদের পরিবারকেও দেওয়া হয় নানা হুমকি। সবকিছু উপেক্ষা করে রাজপথে অটল ছিলেন ছাত্র জনতা। আর এভাবেই শুরু হয় রাষ্ট্র সংস্কারের যাত্রা। নিউজ ডেস্ক, দেশ টিভি। মোংলার ঘষিয়াখালী আন্তর্জাতিক নৌ চ্যানেলের ভাঙন তীব্র আকার ধারণ করেছে। 2 কিলোমিটার জুড়ে নদী গর্ভে বিলীন হচ্ছে বসত বাড়ি, পাকা সড়ক, নানা স্থাপনা সহ চিংড়ি ঘের। অব্যাহত ভাঙনে ঝুঁকিতে রয়েছে বিস্তীর্ণ ফসলি জমি ও শিক্ষা প্রতিষ্ঠান। সহকর্মী এস সোহানের পাঠানো তথ্যচিত্রে ফারিয়া ইসলামের ডেস্ক রিপোর্ট। খুব অসহায়ের মধ্যে আছি, আপনারা যাতে দয়া করেন তাহলে আমরা বাঁচবো, তা নাহলে আমাকে পানিতে বাঁচতে হচ্ছে এই অবস্থা।
বাঘেরহাটের রামপালের মোংলা ঘষিয়াখালী আন্তর্জাতিক নৌ ক্যানেলে শুরু হয়েছে তীব্র ভাঙন। নদীগর্ভে বিলীন হয়েছে প্রায় 2 কিলোমিটার এলাকার পাকা সড়ক ও বসতবাড়ি, গাছপালা সহ নানা স্থাপনা। জোয়ারের পানি উপচে ভেসে যায় অর্ধশত চিংড়ি ঘের। ভাঙন কবলিত এলাকায় যাতায়াতের পথ না থাকায় চরম দুর্ভোগে স্থানীয়রা। টেকসই বেড়িবাঁধের দাবি এলাকাবাসীর। রাস্তাঘাট ভাঙ্গে সুরে চুরমার হয়ে গেছে। এই যে পিছনে আমার বাড়িটা ভাঙ্গে সুরে চুরমার হয়ে গেছে। একটু মাছের গ্যাস ছিল, তাও চলে গেছে। ওয়ারালি বুড়ে যাচ্ছে, বাটিতে সত্যিছে। আমাকে এই অবস্থার মধ্যে আমরা আছি। এনে চলে যাবো, কোথায় যাবো? এনে বাইরে বেড়াতে হবে, তাই ছাড়া তো আমার কোনো উপায় নেই। আমাকে খালি এনে তলা আছে আর পড়তেছে। ওরা খুব বিপদের মধ্যে রয়েছে। আমার ওই ঘর 4-5 বারা ভাঙ্গা হয়েছে এবং নদীতে একখান ঘর চলে গেছে। পিছনে আর আমার আর কোনো জায়গাটাই নেই। রাস্তাঘাট ভেঙে গেছে, আমরা এখন স্কুল কলেজে যাতায়াত করতে পারতেছি না। এখন নদী ভাঙন যদি অব্যাহত থাকে তাহলে এই গ্রাম অস্তিত্ব থাকবে না। ভাঙড়ে ভাঙে বাড়িঘর সব নদীতে চলে যাচ্ছে। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে পুরো গ্রাম বিলীন হওয়ার শঙ্কায় স্থানীয় জনপ্রতিনিধি। আমাদের রমজাইপুরের মানুষ খুব আতঙ্কের ভিতর আছে। আমাদের এই গ্রাম আর মনে হয় কিছুদিনের ভিতর গ্রাম থাকবে না, বিলীন হয়ে যাবে। আমাদের এই গ্রামের মানুষ খুব অসহায় আছে। স্থায়ী বেড়িবাঁধ না থাকায় ভোগান্তি, বলছে খোদ পানি উন্নয়ন বোর্ডও। অনুমোদন পেলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রকৌশলীর। রামপালের যে পেরিখালী ইউনিয়নের রমজাইপুর গ্রাম আছে, সেখানে প্রায় 2 কিলোমিটার অংশ ভেঙে গিয়েছে এবং পানি প্রবেশ করছে লোকালয়ে। এক্ষেত্রে এলাকাবাসী খুব অসহায় পরিস্থিতিতে রয়েছে। জরুরি ভিত্তিতে আমরা কাজ করার জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। ওখান থেকে আমরা যদি অনুমতি পাই আমরা পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা। জেলার রামপাল, মোরেলগঞ্জ, সদর ও মোংলা সহ 5 উপজেলায় 12 কিলোমিটারের বেশি এলাকায় তীব্র ভাঙন অব্যাহত রয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।